আমার চুল কাটাতে গিয়েছিলাম পাড়ার সেলুনে। হেয়ার ড্রেসার আমাকে নতুন হেয়ার স্টাইল দিতে চাইল। ছেলে আমার সাথে এসেছিল। হেয়ার ড্রেসার ছেলেকে জিজ্ঞেস করল, স্যার, আপনার ওয়াইফের জন্য কোনো স্টাইল পছন্দ? ছেলে আমার চুলে হাত বুলিয়ে বলল, যা তাকে আরও সুন্দর করবে। আমি আয়না ছেলের প্রতিবিম্ব দেখতে পেলাম। চুল কাটা শেষে বিল পেমেন্ট করার সময় হেয়ার ড্রেসার বলল, আপনার স্ত্রী খুব সুন্দর লাগছে। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন সংশোধন করলি না? সে বলল, কারণ আমি চাই তুমি সত্যিই আমার স্ত্রী হও। গাড়ির আয়নায় আমার নতুন চুলের স্টাইল দেখে নিজেকে অন্যরকম লাগছিল। ছেলে ড্রাইভিং করতে করতে বলল, মা, তুমি অসাধারণ লাগছ। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। সেলুনের আয়নায় দেখা সেই প্রতিবিম্ব আমার চোখে ভাসতে লাগল। আমি কি সত্যিই তার স্ত্রী হতে পারি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কল্যাণী গুপ্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল গুপ্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রোহিত আর সৃষ্টি। রোহিত 18 বছর বয়সী, কলেজে পড়ে। সৃষ্টি 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের সেই ঘটনার পর থেকে আমার মনটা অদ্ভুত রকমের অস্থির হয়ে গেছে। রোহিতের সেই কথাগুলো বারবার মনে পড়ছে। আমি জানি এটা স্বাভাবিক নয়, কিন্তু মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। পরদিন সকালে রাহুল অফিসে গেল। সৃষ্টিকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরে এলাম। রোহিত তখনও ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে গেলাম। হঠাৎ করে পেছন থেকে কেউ আমার কোমরে হাত রাখল। চমকে ফিরে তাকিয়ে দেখি রোহিত। তার চোখে একটা অদ্ভুত ভাব। মা, তুমি কি গতকালের কথা ভেবেছ? আমি কিছুটা ঘাবড়ে গেলাম। কি কথা? আমি তো বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি ভেবে দেখেছ? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রোহিত, তুমি কি বলছ? আমি তোমার মা গু। শুধু একবার ভাবো তো মা, আমরা যদি একটা নতুন জীবন শুরু করি। এমন সময় হঠাৎ করে দরজার বেল বেজে উঠল। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা দিদি। দিদি, একটু চিনি দরকার। বাড়িতে শেষ হয়ে গেছে ঘি। অবশ্যই, এসো। প্রিয়াঙ্কা দিদি ভিতরে ঢুকল। রোহিতকে দেখে বলল, ও রোহিত, কেমন আছিস? ভালো আছি দিদি গু। আমি রান্নাঘর থেকে চিনি নিয়ে এলাম। প্রিয়াঙ্কা দিদি হঠাৎ বলল, দিদি, তুমি আজ অন্যরকম লাগছ। কিছু একটা আলাদা ব্যাপার আছে নাকি? আমি হেসে বললাম, না তো, তেমন কিছু না ঘি। না মানে, তোমার চুলের স্টাইল আর সাজসজ্জা দেখে মনে হচ্ছে নতুন কোনো ব্যাপার আছে গু। রোহিত এগিয়ে এসে বলল, দিদি, আমার মা সবসময় সুন্দর, তবে আজ একটু বেশিই সুন্দর লাগছে ঘি। প্রিয়াঙ্কা দিদি অবাক হয়ে বলল, বাহ, ছেলে তো মায়ের খুব প্রশংসা করে কি? হ্যাঁ দিদি, আমার মাকে আমি খুব ভালোবাসি। এত বেশি যে মাঝে মাঝে মনে হয় আমি তাকে বিয়ে করে ফেলি। প্রিয়াঙ্কা দিদি হেসে বলল, ছেলেরা সবসময় মায়ের পাগল থাকে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি রোহিতের কথার অর্থ ভিন্ন। প্রিয়াঙ্কা দিদি চলে যাওয়ার পর আমি রোহিতকে বললাম, রোহিত, তুমি যা ভাবছ সেটা ঠিক না গু। কেন মা? আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু আমি তোমার মা। এটা সম্ভব না গি। মা, তুমি একবার ভেবে দেখো না, বাবা তোমার সাথে কতটা ভালো ব্যবহার করে। আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব গু। আমার মাথা ঘুরছিল। এই কথোপকথন কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। রোহিত, তুমি এখন তোমার রুমে যাও। আমার একটু কাজ আছে গি। রোহিত মুখ ভার করে তার রুমে চলে গেল। আমি বাইরে বেরিয়ে একটু হাঁটতে গেলাম। মাথাটা একটু ঠান্ডা করতে চাইছিলাম। হাঁটতে হাঁটতে পার্কে গিয়ে একটা বেঞ্চে বসলাম। এমন সময় আমার মোবাইল বাজল। রাহুলের ফোন। হ্যালো কল্যাণী, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো। শোনো, আজ একটু দেরি করে বাড়ি ফিরব। অফিসে একটা জরুরি মিটিং আছে গি। ঠিক আছে গি। ফোন রেখে দিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। ফিরে তাকিয়ে দেখি এক অচেনা লোক। আপনি কি কল্যাণী দেবী? জি হ্যাঁ, আপনি কে? আমার নাম বিকাশ।
আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর গু। আমার বুক ধক করে উঠল। কি ব্যাপার? আপনার স্বামী রাহুল বাবু আমাকে কিছু তথ্য সংগ্রহের জন্য নিযোগ দিয়েছেন গু। কি তথ্য? আসলে আপনার ছেলে রোহিত নিয়ে তার একটু সন্দেহ আছে গি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। কি ধরনের সন্দেহ? উনি বলেছেন রোহিত আপনার সাথে একটু বেশিই সময় কাটাচ্ছে। আর আপনার ব্যবহারও একটু পরিবর্তন হয়েছে গি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আপনি কি করতে চান? আমি শুধু কয়েকদিন আপনাদের পরিবারের উপর নজর রাখতে চাই। কোনো সমস্যা হলে রাহুল বাবুকে জানাবো। আমি উঠে দাঁড়ালাম। আমি বাড়ি যেতে চাই। অবশ্যই, আপনি যান। বাড়িতে ফিরে দেখি রোহিত বসার ঘরে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, তুমি কোথায় গিয়েছিলে? অনেক খোঁজাখুঁজি করেছি গু। একটু বাইরে গিয়েছিলাম ঘে। মা, তুমি কি রাগ করেছ? আমি মাথা নেড়ে বললাম, না গি। তাহলে আমার কাছে এসো। আমি তার কাছে গেলাম। সে হঠাৎ আমার হাত ধরল। মা, আমি যা বলেছি সেটা নিয়ে ভেবো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এমন সময় দরজার শব্দ হল। সৃষ্টি স্কুল থেকে ফিরেছে। মা, আমি ফিরে এসেছি গু। রোহিত তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। সৃষ্টি ভিতরে এসে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে গু। আচ্ছা বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো। আমি খাবার দিচ্ছি গু। সৃষ্টি তার রুমে চলে গেল। রোহিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমরা পরে কথা বলবো। সন্ধেবেলা রাহুল বাড়ি ফিরল। ডিনার টেবিলে বসে আমরা সবাই খাচ্ছিলাম। রাহুল হঠাৎ বলল, কল্যাণী, তুমি আজকাল একটু অন্যরকম লাগছ গু। আমি অবাক হয়ে বললাম, কেন? কি রকম? মানে, তোমার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করছি গু। রোহিত বলল, বাবা, মায়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। উনি সবসময়ের মতোই আছেন গে। তুমি কি করে বুঝবে? তুমি তো সবসময় কলেজে থাকো গু। না বাবা, আমি মায়ের সাথে অনেক সময় কাটাই। আমি জানি উনি কেমন গু। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, কল্যাণী, তুমি কি কিছু লুকাচ্ছ? আমার গলা শুকিয়ে গেল। না, আমি কিছু লুকাচ্ছি না গি। সৃষ্টি বলল, বাবা, মা কেন কিছু লুকাবে? উনি তো আমাদের সব কিছু বলেন গু। রোহিত বলল, ঠিক। মা আমাদের কাছ থেকে কিছু লুকান না গি। খাওয়া শেষ হওয়ার পর রাহুল আমাকে একান্তে ডাকল। কল্যাণী, আমি তোমার সাথে কথা বলতে চাই। বলো। তুমি আর রোহিত একসাথে অনেক বেশি সময় কাটাচ্ছ গু। তাতে সমস্যা কি? ও তো আমার ছেলে গি। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে কিছু একটা পরিবর্তন হয়েছে গি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তুমি কি বলতে চাইছ? আমি বলতে চাইছি যে তোমাদের আচরণ একটু অস্বাভাবিক লাগছে গি। রাহুল, তুমি কি বলছো বুঝতে পারছ? আমি শুধু বলছি যে আমার সন্দেহ হচ্ছে গি। আমার মাথায় বজ্রপাত হল। রাহুল কি সত্যিই কিছু বুঝতে পেরেছে? তুমি কি ধরনের সন্দেহ করছ? আমি সরাসরি কিছু বলতে চাই না। কিন্তু আমি একজন ব্যক্তিকে নিযোগ দিয়েছি গু। আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাকে? একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। সে আমাদের উপর নজর রাখবে। আমি বুঝে গেলাম বিকাশের পরিচয়। রাহুল সত্যিই আমাদের উপর সন্দেহ করছে। রাহুল, তুমি এটা কেন করলে? কারণ আমার পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না কোনো সমস্যা হোক গে। রাতে শুতে যাওয়ার সময় আমার মন খুবই অস্থির ছিল। রাহুল ঘুমিয়ে পড়ার পর আমি বাথরুমে গেলাম। হঠাৎ শুনলাম দরজায় টোকা পড়ছে। দরজা খুলে দেখি রোহিত। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। এখন নয় রোহিত। তোমার বাবা ঘুমিয়ে আছে গি। মা, বাবা আমাদের উপর সন্দেহ করছে। আমি জানি। আমার সারা শরীর কাঁপতে লাগল। তুমি কি করে জানলে? আমি শুনেছি তোমাদের কথাবার্তা। উনি একজন গোয়েন্দা নিযোগ দিয়েছেন গু। তাহলে আমাদের খুব সাবধান থাকতে হবে। না মা, আমার আরও ভালো প্ল্যান আছে গু। কি প্ল্যান? আমরা বাবাকে বলে দেব যে আমাদের মধ্যে কিছুই নেই। আর তারপর আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি। আমি হতবাক হয়ে গেলাম। রোহিত, তুমি কি বলছ? মা, তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না। সত্যি বলতে, আমার মনের গভীরে রোহিতের প্রতি একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল।
রোহিত, এটা ঠিক না গি। মা, শুধু একবার আমার কথা শোনো। আমরা কি একসাথে খুশি হতে পারি না? এমন সময় হঠাৎ রাহুলের ডাকার শব্দ শুনলাম। কল্যাণী, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি রোহিতকে তার রুমে চলে যেতে বললাম। নিজে বেডরুমে ফিরে গেলাম। তুমি কোথায় গিয়েছিলে? বাথরুমে গু। এত সময় লাগল কেন? পেট খারাপ ছিল উ। রাহুল আর কিছু বলল না। কিন্তু আমি বুঝতে পারলাম সে সন্দেহ করছে। পরের দিন সকালে রাহুল অফিস চলে গেল। সৃষ্টিও স্কুল চলে গেল। বাড়িতে আমি আর রোহিত। রোহিত এসে বলল, মা, আমরা কি গতকালের কথা নিয়ে আলোচনা করি? আমি দীর্ঘশ্বাস ফেললাম। রোহিত, আমি তোমাকে বোঝাতে চাইছি যে এটা ঠিক না গি। কিন্তু মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো গু। আমি চুপ করে রইলাম। কারণ তার কথায় সত্যতা ছিল। মা, তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো রোহিত? এটা তো সম্ভব না গি। কেন সম্ভব না? আমরা দুজনেই তো সাবালক উ। কারণ আমি তোমার মা। আর তুমি আমার ছেলে গু। কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া আমরা কি অন্য কোনো সম্পর্ক রাখতে পারি না? এই কথা শুনে আমার মন কেমন যেন করল। সত্যি বলতে আমার মনের একটা অংশ রোহিতের কথায় সায় দিচ্ছিল। রোহিত, আমাদের এই কথাবার্তা বন্ধ করতে হবে গি। কেন মা? আমরা কি একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারি না? এমন সময় দরজার বেল বেজে উঠল। আমি দেখলাম বিকাশ দাঁড়িয়ে আছে। দরজা খুলে বললাম, আপনি কেন এসেছেন? আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই উ। কি ধরনের প্রশ্ন? আপনার ছেলে রোহিত আপনার সাথে কি ধরনের সম্পর্ক রাখে? আমার বুক ধক করে উঠল। মানে? আমি কয়েকদিন ধরে আপনাদের পর্যবেক্ষণ করছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে কিছু একটা অস্বাভাবিকতা আছে গি। রোহিত এগিয়ে এসে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আপনাদের আচরণ স্বাভাবিক মাছেলের সম্পর্কের মতো মনে হচ্ছে না গি। আমি ভয় পেয়ে গেলাম। আপনি কি প্রমাণ চান? আমি চাই আপনারা সত্য কথা বলুন। আপনাদের মধ্যে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে? রোহিত রেগে গিয়ে বলল, আপনার এই ধরনের প্রশ্ন করার অধিকার কি? আমার অধিকার আছে। কারণ আপনাদের পারিবারিক শান্তি রক্ষার জন্য আপনাদের বাবা আমাকে নিযোগ দিয়েছেন গি। আমি বুঝলাম পরিস্থিতি খারাপ হচ্ছে। বললাম, আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই গি। তাহলে আপনারা এত বেশি সময় একসাথে কাটান কেন? রোহিত বলল, আমি আমার মায়ের সাথে সময় কাটাই কারণ আমি তাকে ভালোবাসি। এতে আপত্তি কোথায়? আপত্তি সেখানে যে আপনাদের ভালোবাসাটা একটু বেশি গভীর মনে হচ্ছে গি। আমি আর সহ্য করতে পারলাম না। বললাম, আপনি দয়া করে চলে যান উ। বিকাশ বলল, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি এই ব্যাপারে রাহুল বাবুকে জানাব গো। সে চলে যাওয়ার পর রোহিত বলল, মা, এবার আমাদের খুব সাবধান হতে হবে উ। হ্যাঁ, আমিও তাই ভাবছি গু। মা, আমরা কি পালিয়ে যেতে পারি? আমি অবাক হয়ে তাকালাম। পালিয়ে যেতে? কোথায়? যে কোনো জায়গায়। যেখানে আমরা একসাথে থাকতে পারি উ। রোহিত, তুমি কি পাগল হয়ে গেছ? না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমার সাথে থাকতে চাই উ। আমার মাথা ঘুরছিল। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রোহিত, আমাদের এই সব বন্ধ করতে হবে। তোমার বাবা জানতে পারলে কি হবে ভেবেছ? মা, বাবা যদি জানতে পারে তাহলে আমরা তার কাছে সব সত্য বলে দেব উ। কি সত্য? যে আমরা একে অপরকে ভালোবাসি উ। এমন সময় আমার মোবাইল বাজল। রাহুলের ফোন। হ্যালো উ। কল্যাণী, বিকাশ আমাকে ফোন দিয়েছে। সে বলছে তোমাদের আচরণ সন্দেহজনক উ। আমার হাত কাঁপতে লাগল। কি বলেছে সে? সে বলেছে তুমি আর রোহিত একসাথে অনেক বেশি সময় কাটাও। আর তোমাদের কথাবার্তা অস্বাভাবিক। রাহুল, তুমি তার কথা বিশ্বাস করছ? আমি জানি না কি বিশ্বাস করব। কিন্তু আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি গু। ফোন কেটে গেল। আমি রোহিতের দিকে তাকালাম। তোমার বাবা আসছে। সে সন্দেহ করছে গু। রোহিত বলল, মা, আমাদের কি করা উচিত? আমি জানি না গু। মা, আমরা যদি সব কথা বলে দেই? তুমি কি বুঝতে পারছ না? তোমার বাবা আমাদের ছেড়ে চলে যাবে। আর সৃষ্টিকে নিয়ে যাবে গু। তাহলে আমরা অন্য কোনো উপায় বের করি গি। 1 ঘণ্টা পর রাহুল বাড়িতে ফিরল। তার মুখে রাগ আর সন্দেহের ছাপ।
কল্যাণী, আমরা কথা বলি। আমি রোহিতের দিকে তাকালাম। সে ইশারা করল যেন আমি সাবধান থাকি। রাহুল আমাকে বেডরুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে বলল, বিকাশ আমাকে যা বলেছে সেটা সত্য? কি বলেছে সে? সে বলেছে তুমি আর রোহিত একসাথে খুব বেশি সময় কাটাও। আর তোমাদের কথাবার্তা স্বাভাবিক মাছেলের মতো নয় গি। আমি গলা শুকিয়ে বললাম, এটা সত্য নয় গি। তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তোমার আর রোহিতের মধ্যে কোনো অস্বাভাবিক সম্পর্ক নেই গি। আমি তার চোখের দিকে তাকাতে পারলাম না। কল্যাণী, তুমি আমার চোখের দিকে তাকাতে পারছ না কেন? আমি আমি তুমি কি লুকাচ্ছ? এমন সময় রোহিত রুমে ঢুকে পড়ল। বাবা, আপনি মায়ের উপর চাপ দিচ্ছেন কেন? আমি চাপ দিচ্ছি না। আমি শুধু সত্য জানতে চাইছি। কি সত্য? তোমরা দুজনের মধ্যে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে? রোহিত একটু চুপ করে থাকল। তারপর বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। কিন্তু তুমি কি ধরনের ভালোবাসার কথা বলছ? রোহিত আমার দিকে তাকাল। তারপর বলল, বাবা, আমি মাকে একজন পুরুষের মতো ভালোবাসি। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি বলছ? আমি বলছি যে আমি মায়ের সাথে একটা রোমান্টিক সম্পর্ক চাই। রাহুল আমার দিকে তাকাল। কল্যাণী, তুমি কি বলো? আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কল্যাণী, তুমি কিছু বলো। অনেক কষ্টে বললাম, রাহুল, আমি জানি না গু। তুমি জানো না মানে? রোহিত বলল, বাবা, মা আমার অনুভূতি বুঝতে পারছে গি। রাহুল হঠাৎ রেগে গিয়ে রোহিতকে একটা চড় মারল। তুই পাগল হয়ে গেছিস? তোর নিজের মায়ের সাথে এমন কথা বলছিস? রোহিত গালে হাত দিয়ে বলল, বাবা, আমি পাগল হইনি। আমি সত্য কথা বলেছি। রাহুল আমার দিকে তাকাল। কল্যাণী, তুমি এই সবের জন্য দায়ী। তুমি ওকে এভাবে উৎসাহ দিয়েছ গু। রাহুল, আমি কিছু করিনি গি। তুমি কিছু করনি? তাহলে ও এমন কথা বলছে কেন? আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি জানি না গু। রাহুল ঘর থেকে বেরিয়ে গেল। রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি সব বলে দিয়েছি গু। তুমি কেন এমন করলে? কারণ আমি আর লুকিয়ে রাখতে চাইনি গি। সন্ধেবেলা সৃষ্টি স্কুল থেকে ফিরল। সে বাড়ির পরিবেশ দেখে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। মা, কি হয়েছে? বাবা কেন রাগ করে আছে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত বলল, দিদি, বাবা মায়ের মধ্যে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? তুমি বুঝবে না। তুমি তোমার রুমে গিয়ে পড়াশোনা করোগ। সৃষ্টি চলে গেল। রাহুল সারাদিন আমার সাথে কথা বলল না। রাতে খাওয়ার সময় সবাই চুপচাপ বসেছিলাম। রাহুল হঠাৎ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি গু। আমি জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? আমি ডিভোর্সের জন্য আবেদন করব গো। আমার বুকের মধ্যে যেন বজ্রপাত হল। কেন? কারণ আমি এই পরিবারে আর থাকতে পারব না গে। সৃষ্টি কাঁদতে শুরু করল। বাবা, তুমি কেন এমন বলছ? রাহুল সৃষ্টিকে বুকে নিয়ে বলল, মা, বাবা, তুমি বুঝবে না গি। রোহিত বলল, বাবা, আপনি যা ইচ্ছে করতে পারেন। কিন্তু আমি মায়ের সাথেই থাকব। রাহুল রেগে গিয়ে বলল, তুই আমার ছেলে নাস। আমি তোকে ত্যায্য করছি। এই কথা শুনে রোহিত উঠে চলে গেল। পরের দিন সকালে রাহুল তার জিনিসপত্র গুছিয়ে নিল। সৃষ্টিকেও নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আমি তাকে অনুরোধ করলাম, রাহুল, দয়া করে সৃষ্টিকে আমার কাছে রেখে যাও। না, আমি ওকে তোমার কাছে রাখতে পারব না। তুমি ওর উপর খারাপ প্রভাব ফেলবে গে। সৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার সাথে থাকতে চাই। রাহুল বলল, সৃষ্টি, তুমি আমার সাথে চলো। মায়ের সাথে থাকা তোমার জন্য ভালো না গি। অনেক কান্নাকাটির পর রাহুল সৃষ্টিকে নিয়ে চলে গেল। বাড়িতে আমি আর রোহিত দুজন রয়ে গেলাম। রোহিত এসে আমাকে জড়িয়ে ধরল। মা, এবার আমরা দুজন একসাথে থাকতে পারব। কিন্তু আমার মন ভালো লাগছিল না। আমার মেয়ে আর স্বামী চলে গেছে। রোহিত, আমরা কি ভুল করেছি? না মা, আমরা কোনো ভুল করিনি। আমরা শুধু আমাদের হৃদয়ের কথা শুনেছি। কয়েকদিন পর আমাদের কাছে একটা চিঠি এলো। আদালত থেকে ডিভোর্সের নোটিশ। রোহিত বলল, মা, এবার আমরা সত্যিই মুক্ত। কিন্তু আমার মন বলছিল এটা ঠিক হচ্ছে না। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা দিদি এলো। দিদি, শুনলাম তোমার সমস্যা হয়েছে। আমি সব খুলে বললাম।
প্রিয়াঙ্কা দিদি শুনে বলল, দিদি তুমি কি বুঝতে পারছ না এটা অস্বাভাবিক? কেন অস্বাভাবিক? একজন মা আর তার ছেলের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না আগে। রোহিত বলল, দিদি আমরা দুজনেই সাবালক। আমাদের অধিকার আছে গি। অধিকার থাকলেই সব করা যায় না। সমাজে কিছু নিয়ম আছে গি। আমি বুঝতে পারলাম প্রিয়াঙ্কা দিদি ঠিক কথা বলছে। দিদি আমি কি করব? তুমি রোহিতকে বোঝাও যে এটা ঠিক না। আর রাহুলের কাছে ক্ষমা চেয়ে নাও। রাতে আমি রোহিতের সাথে কথা বললাম। রোহিত আমি মনে করি আমাদের এই সম্পর্ক ঠিক না গি। কেন মা? আমরা তো ভালো আছি। কিন্তু আমাদের পরিবার ভেঙে গেছে। সৃষ্টি আমার কাছ থেকে চলে গেছে গি। মা তুমি আমাকে ছেড়ে যেতে চাও? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক স্বাভাবিক হোক গে। রোহিত কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঠিক আছে মা। যদি তুমি চাও তাহলে আমি চেষ্টা করব গ। পরের দিন আমি রাহুলকে ফোন দিলাম। রাহুল আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার তোমার সাথে কোনো কথা নেই গি। দয়া করে একবার শোনো গ। রাহুল রাজি হল। সে বাড়িতে এলো। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি গু। ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু আমি চাই আমাদের পরিবার আবার একসাথে হোক গে। রোহিত এসে বলল, বাবা আমিও ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তোমাদের বিশ্বাস করব কি করে? আমি বললাম, আমরা প্রমাণ করব যে আমরা পরিবর্তিত হয়েছি গু। রাহুল বলল, আমি শুধু একটা শর্ত দিচ্ছি গু। কি শর্ত? রোহিত আলাদা একটা বাড়িতে থাকবে গি। রোহিত বলল, ঠিক আছে বাবা। আমি আলাদা থাকব। এক সপ্তাহ পর রাহুল সৃষ্টিকে নিয়ে বাড়িতে ফিরল। রোহিত কাছেই একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। কিন্তু আমার মন বলছিল এই সব অস্থায়ী। রোহিতের প্রতি আমার অনুভূতি এখনও আছে। একদিন রোহিত এসে বলল, মা আমি শহর ছেড়ে চলে যাচ্ছি গু। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ আমি বুঝতে পেরেছি আমাদের এই সম্পর্ক সবার জন্য কষ্টকর। তুমি কোথায় যাবে? অন্য একটা শহরে। সেখানে আমি নতুন একটা জীবন শুরু করব গু। আমার চোখে পানি এসে গেল। আমি তোমাকে মিস করব গু। আমিও তোমাকে মিস করব মা। কিন্তু এটাই ভালো। রোহিত চলে যাওয়ার পর আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমার মনের গভীরে একটা ছোট্ট জায়গা রোহিতের জন্য খালি থেকে গেল। রাহুলের সাথে আমার সম্পর্ক আগের মতো হয়ে গেল। সৃষ্টিও খুশি হল যে আমরা আবার একসাথে। কিন্তু মাঝে মাঝে রাতে আমি রোহিতের কথা ভাবি। তার সেই কথাগুলো মনে পড়ে। 1 বছর পর রোহিতের একটা চিঠি এলো। প্রিয় মা, আমি এখন অনেক ভালো আছি। আমি একটা চাকরি পেয়েছি। আর একটা মেয়ে আছে যাকে আমি ভালোবাসি। আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার যে অনুভূতি ছিল সেটা ভুল ছিল। আমি আশা করি তুমিও ভালো আছো। তোমার ছেলে রোহিত। এই চিঠি পড়ে আমি স্বস্তি পেলাম। রোহিত ঠিক পথে এসেছে। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কারণ আমার জীবনে আরও অনেক রহস্য আর অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল। কয়েক মাস পর একদিন আমি বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ একজন অচেনা লোক আমার কাছে এলো। আপনি কি কল্যাণী গুপ্ত? জি হ্যাঁ গু। আমার নাম সুদীপ। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই। কি ব্যাপার? আপনার ছেলে রোহিত নিয়ে গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রোহিত কি ভালো আছে? হ্যাঁ সে ভালো আছে। কিন্তু তার কিছু গোপন তথ্য আছে যেটা আপনি জানেন না গি। কি তথ্য? আপনি কি জানেন রোহিত আসলে আপনার নিজের ছেলে নয়? আমার মাথায় বজ্রপাত হল। আপনি কি বলছেন? আমি বলছি যে রোহিত দত্তক নেওয়া গি। আমার পা থেকে মাটি সরে গেল। এটা সত্য হতে পারে না গি। আমার কাছে প্রমাণ আছে গি। সুদীপ একটা ফাইল বের করল। তার মধ্যে কিছু কাগজপত্র ছিল। এইসব কাগজ দেখুন। এখানে স্পষ্ট লেখা আছে যে রোহিত একটা এতিমখানা থেকে দত্তক নেওয়া গি। আমি কাগজগুলো দেখলাম। সত্যিই সেখানে লেখা ছিল যে রোহিত দত্তক। কিন্তু রাহুল আমাকে কিছু বলেনি গি। কারণ সে চাননি আপনি জানুন গু। আমার পুরো জীবন ওলটপাল্ট হয়ে গেল। যদি রোহিত আমার নিজের ছেলে না হয় তাহলে আমাদের সেই সম্পর্কের বিশ্বাসটা কি দাঁড়ায়?
আপনি কেন আমাকে এটা বলছেন? কারণ আমি মনে করি সত্য জানার অধিকার আপনার আছে কি। বাড়িতে ফিরে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল, রোহিত কি দত্তক? রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এটা কোথায় শুনলে? তুমি উত্তর দাও। হ্যাঁ, রোহিত দত্তক। তুমি আমাকে কেন বলনি? কারণ আমি চাইনি তুমি তার সাথে আলাদা ব্যবহার করোগে। আমার মাথা ঘুরছিল। মানে রোহিত আমার নিজের ছেলে নয়? না, কিন্তু সে আমাদের ছেলে। আমি বুঝতে পারলাম যে রোহিতের প্রতি আমার অনুভূতিগুলো এখন আর অনৈতিক নয়। কারণ সে আমার রক্তের সম্পর্কের ছেলে নয়। কিন্তু তারপরও আমি বুঝতে পারছিলাম যে সমাজ এটা মেনে নেবে না। আমি রোহিতকে ফোন দিলাম। হ্যালো মা। রোহিত, তুমি কি জানতে যে তুমি দত্তক? ফোনের উপাস থেকে নীরবতা। রোহিত, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, আমি জানি। তুমি কতদিন ধরে জানো? অনেক দিন ধরে। তাহলে তুমি সেদিন আমাকে কিছু বলনি কেন? কারণ আমি জানতাম এতে কিছু পরিবর্তন হবে না। তুমি তো আমার মা, এটা রক্তের সম্পর্ক থাক বা না থাক। আমি বুঝতে পারলাম রোহিত একটা মহৎ হৃদয়ের অধিকারী। রোহিত, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? হ্যাঁ মা, কিন্তু এখন সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা। আমি স্বস্তি পেলাম। কয়েক মাস পর রোহিত বিয়ে করল। আমরা সবাই তার বিয়েতে গেলাম। রোহিত খুব খুশি ছিল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, তুমি আমার জন্য যা করেছ তার জন্য ধন্যবাদ। আমি তো কিছুই করিনি গিয়ে। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তুমি আমাকে বুঝিয়েছ যে সত্যিকারের ভালোবাসা কি গি। আমি তার কপালে হাত রাখলাম। তুমি সুখী থেকো। বিয়ের পর রোহিত তার স্ত্রী অননাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। অননা খুব ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। একদিন অননা আমাকে বলল, মা, রোহিত আপনার সম্পর্কে অনেক কথা বলে গিয়ে। কি ধরনের কথা? সে বলে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি তাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি মুস্কি হাসলাম। রোহিত একটা ভালো ছেলে। মা, একটা কথা জিজ্ঞেস করি? রোহিত কি সত্যিই দত্তক? আমি অবাক হলাম। সে তোমাকে বলেছে? হ্যাঁ। কিন্তু সে এটাও বলেছে যে এতে কোনো পার্থক্য হয় না। আপনি তার আসল মা। আমার চোখে পানি এসে গেল। কিছুদিন পর অননা গর্ভবতী হল। আমি খুব খুশি হলাম। আমি নানু হতে যাচ্ছি। 9 মাস পর একটি সুন্দর মেয়ে জন্ম নিল। রোহিত তার নাম রাখল কল্যাণী, আমার নামে। ছোট্ট কল্যাণীকে কোলে নিয়ে আমি বুঝতে পারলাম যে জীবনে সত্যিকারের খুশি এটাই। একদিন রোহিত আমাকে বলল, মা, আমি চাই তুমি আমাদের সাথে থাকো। কেন? কারণ অননার একা একা সন্তান পালন করতে সমস্যা হবে। আর আমি চাই আমার মেয়ে তার দাদিমার কাছ থেকে ভালো শিক্ষা পাক। আমি রাজি হলাম। রাহুলও খুশি হল। সে বলল, এটাই ভালো। আমাদের পরিবার আবার একসাথে থাকবে। কিন্তু আমার জীবনে আরও একটি বড় চমক অপেক্ষা করছিল। 1 বছর পর হঠাৎ করে আমার কাছে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল যে আমার একটা বোন আছে যার কথা আমি জানি না। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় কল্যাণী, আমার নাম মালতী। আমি তোমার বড় বোন। তুমি জন্মের সময় আমাদের পরিবারে অনেক সমস্যা ছিল। মা-বাবা তোমাকে দত্তক দিয়ে দিতে বাধ্য হয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করে তোমাকে পেয়েছি। আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি রাহুলকে চিঠিটা দেখালাম। এটা কি সত্য হতে পারে? আমি জানি না। তবে যাচাই করে দেখা যেতে পারে। কয়েকদিন পর মালতী আমাদের বাড়িতে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে আমার বোন। আমাদের চেহারার মিল অবিশ্বাস্য। মালতী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কল্যাণী, আমি কত বছর ধরে তোমাকে খুঁজেছি। আমিও কাঁদতে লাগলাম। মালতী বলল, আমাদের মা-বাবা মারা গেছে। কিন্তু মরার আগে মা আমাকে বলে গেছে তোমাকে খুঁজে বের করতে। আমাদের মা-বাবা কেমন ছিল? খুব ভালো মানুষ। কিন্তু দরিদ্র ছিল। তাই তোমাকে এমন একটা পরিবারে দিয়েছিল যারা তোমার ভালো দেখাশোনা করতে পারবে। আমি বুঝতে পারলাম আমার আসল পরিচয়। মালতীর সাথে দেখা করার পর আমার জীবনে আরও একটা নতুন মাত্রা যোগ হল। আমি জানতে পারলাম আমার শেকট কোথায়। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝতে পারলাম যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়। ভালোবাসা আর যত্নই পরিবারের মূল ভিত্তি।
রোহিত যদিও আমার রক্তের সন্তান নয়, কিন্তু সে আমার হৃদয়ের সন্তান। আর এখন আমার নাতনি কল্যাণী আমার জীবনে নতুন আনন্দ এনেছে। একদিন ছোট্ট কল্যাণী আমার কোলে বসে আমার গালে হাত দিয়ে বলল, দাদিমা, আমি তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে আমি বুঝলাম যে জীবনের সব জটিলতা, সব সংগ্রাম, সব রহস্যের শেষে এই ছোট্ট আনন্দই আসল। আমি ছোট্ট কল্যাণীকে বুকে জড়িয়ে ধরে বললাম, দাদিমাও তোমাকে খুব ভালোবাসে। সন্ধেবেলা আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। রোহিত, অননা, ছোট্ট কল্যাণী, রাহুল, সৃষ্টি আর আমি। রাহুল বলল, জানো, আমাদের পরিবারে যা যা ঘটেছে তার সব কিছু মিলে আমাদের আরও কাছে এনেছে। আমি মাথা নাড়লাম। সৃষ্টি, যে এখন ২০ বছর বয়সে কলেজের ছাত্রী, সে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। জানি মা। আমি চাই আমাদের পরিবার সবসময় এভাবেই একসাথে থাকুক। রোহিত বলল, আমরা সবসময় একসাথে থাকব, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। অনন্যা বলল, আর ভালোবাসাই সব কিছুর চেয়ে বড়। ছোট্ট কল্যাণী তালি দিয়ে হাসল। আমি সবার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, জীবনটা কত অদ্ভুত, কত রহস্য, কত অ্যাডভেঞ্চার, কত আবেগ। কিন্তু সবশেষে যেটা থাকে সেটা হলো ভালোবাসা। এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের সম্পর্ক রক্তে নয়, হৃদয়ে তৈরি হয়। রোহিত আমার দত্তক ছেলে হলেও সে আমার আসল ছেলে, কারণ আমি তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। আর এখন যখন আমি আমার নাতনির দিকে তাকাই, তখন আমার মনে হয় যে আমার জীবনের সব সংগ্রাম এই খুশির জন্যই ছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে পড়ল সেই দিনের কথা যখন রোহিত আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে। সেই মুহূর্তে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেটা ছিল একটি বিভ্রান্তি। রোহিত আসলে একজন মা হিসেবে আমাকে ভালোবাসত, কিন্তু সেই সময় সে বুঝতে পারেনি। আর আমিও বুঝতে পারিনি যে একজন মায়ের জন্য তার সন্তানের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। আজ আমি জানি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে একসাথে কাঁদা, একসাথে হাসা, একে অপরের পাশে থাকা। আমার এই গল্প শুনে যারা মনে করেছিলেন যে এটা কোনো অন্য ধরনের গল্প, তারা এখন বুঝতে পারছেন যে এটা আসলে একটা পারিবারিক, আবেগময় গল্প। এই গল্পে রহস্য ছিল রোহিতের আসল পরিচয় নিয়ে, অ্যাডভেঞ্চার ছিল আমার নিজের পরিচয় খোঁজার মধ্যে, আর রোমাঞ্চ ছিল পরিবারের ভেতরের জটিলতা সমাধানের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল যে ভালোবাসার কোনো বাধাধরা নিয়ম নেই। ভালোবাসা মানুষকে কাছে আনে, দূরে সরিয়ে নিয়ে যায় না। আমার বোন মালতী, আমার দত্তক ছেলে রোহিত, আমার স্বামী রাহুল, আমার মেয়ে সৃষ্টি, আমার পুত্রবধূ অনন্যা আর আমার নাতনি কল্যাণী, এরা সবাই মিলে আমার পূর্ণ পরিবার। এই পরিবারে কেউ রক্তের সম্পর্কে, কেউ বিয়ের সূত্রে, কেউ দত্তক নেওয়ার মাধ্যমে এসেছে, কিন্তু সবাই সমান ভালোবাসায় আবদ্ধ। আমি এই গল্প বলার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে জীবন অনেক জটিল, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব জটিলতার সমাধান সম্ভব। আর যারা ভেবেছিলেন এই গল্পে অন্য কিছু পাবেন, তারা আসলে পেয়েছেন আরও বেশি কিছু। একটি সম্পূর্ণ মানবিক গল্প যেখানে আছে সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি, ক্ষমা, আর সবশেষে পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ লাইনে এসে আমি বলতে চাই, জীবনে যতই রহস্য থাকুক, যতই অ্যাডভেঞ্চার থাকুক, যতই রোমাঞ্চ থাকুক, সবশেষে যেটা থাকে সেটা হলো ভালোবাসা। আর ভালোবাসাই আমাদের মানুষ করে তোলে। আমার গল্প এখানেই শেষ, কিন্তু জীবন চলতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন নতুন আনন্দ আর দুঃখ নিয়ে। কিন্তু এই পরিবার, এই ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।